দিস ইজ ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। আজকে ভাবছি পড়বো এবং কালকে রাতটা এই কয়টা দিন পড়বো। পরে দেখবেন আমি কি রূপ আমার রূপ দেখবেন আমার তো। এই যে আদ্দিন হাসপাতাল মানে ও বেটাও জাবাত করে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমাবো দেয়া বলেন তো? কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। রাগ করবেন? রাগ করেন না, ক্ষমা চাইলাম। আমি যদি বলি যে এত ক্লিনিক গজিয়ে ওঠার পিছনে কিছুটা আপনারা দায়ী, রাগ করবেন? মাইলস্টোনে যে এতগুলো বাচ্চা মারা গেছে, বিমান কি বন্ধ করে দিচ্ছে, লাইসেন্স বাতিল করছে? এই যে এতগুলো বাস যে দুর্ঘটনা হচ্ছে, লাইসেন্স বাতিল করছে? এই যে সিটি হসপিটাল খুলনা আগুন লাগছে, এটা কি কোনো ইয়ে করতেছে সরকার? অথচ 600 টাকা দিয়ে আমি 3 জন ডাক্তার দিনে দেখাতে পারবো। এখানে ওনাদের নোংরা রাজনীতির শিকার হয়েছে আদ্দিন বাঁচা মানে আমরা সাধারণ জনগণ বাঁচবো। তাহলে এখানে 6টা বাচ্চা মারা গেছে, যেখানে ক্ষত সেখানে মলম লাগান। আমার মার ক্ষত হয়েছে, আমি কি আঙ্গুল কেটে ফেলাই দিব? তাহলে যেখানে যায় ডিপার্টমেন্টের মানুষগুলো জানো বাচ্চাগুলো মারা গেছে, তাদের ব্যবস্থা নেই। বিকেলে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। তিনি বলেন, শিশু ওয়ার্ডে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে মৃত্যুর যে অভিযোগ উঠেছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ভেন্টিলেশন ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় সংস্কারে বুয়েটের বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে অর্থ নিয়ে তদবিরের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। আসলে আদ্দিন সম্পর্কে কি বলবো, আজকের এই আদ্দিনদারে আমার কাছে মনে হয় যেটা আমার সন্তান। কেননা আমি যখনই আসি আদ্দিনে, এই আদ্দিন ছিল ওই মাথায়, যেমন সন্তান বাবার হাত ধরে হাঁটা শেখে, এই আদ্দিনদারে আমরা পরিশ্রম করে মানুষের সেবা দিয়ে এত বড় করে ফেলাইছি। আল্লাহ করাইছে, আল্লাহ করানোর মালিক। তো আসলে ভাই আজকের এই আদ্দিনে চাকরি করে অনেক বড় গর্ব হয়, যেখানে দারিদ্র মানুষ, অনেক নিম্ন শ্রেণীর মানুষ ট্রিটমেন্ট নিতে আসে। মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরেছি, এটা তাকে প্রমাণ করতে হবে, এমন দাবি করেছেন আদ্দিন হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। তিনি জানান, মন্ত্রীর পেছনে কেন টাকা নিয়ে ঘুরব। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ঘুষ দেওয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। ডাক্তার মহিউদ্দিন এ সময় অভিযোগ করে বলেন, কোনো ময়না তদন্ত ছাড়াই 6 নবজাতকের তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং লাইসেন্স বাতিল করে হাসপাতালকে দেওয়া হয়েছে। ক্লিনিক্যাল ক্লাস বন্ধ, ইন্টার্নশিপ কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে অনিশ্চয়তায় রাজধানীর আদ্দিন উইমেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। 209 জন বিদেশি শিক্ষার্থীও ভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করলে নিজ দেশে ডিগ্রির গ্রহণযোগ্যতা হারানোর সংখ্যায় রয়েছেন তারা। বাংলাদেশের এমন কোনো ক্ষতি নেই যে ক্ষতির সাথে ভারত জড়িত না। ভারত যতদিন বলবে বাংলাদেশ ভালো করছে, সেদিন আমাদের বুঝে নিতে হবে যে ভারত বাংলাদেশের অত্যন্ত ক্ষতিকর একটা কাজের সাথে লিপ্ত। ভারত যেদিন বলবে বাংলাদেশ খারাপ করছে, সেদিন ধরে নিতে হবে বাংলাদেশ তার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভালো কাজটি করছে। আদ্দিন হাসপাতাল নিয়ে রাজনীতি ঘুরে যাচ্ছে এবং আমি স্পষ্ট বলছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ইসলামী ব্যাংক নিয়ে যেরকম আপনার সুখবর পেয়েছেন, আমি যেটা বলেছি, যেভাবে বলেছি সেভাবেই হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে না, জনগণের আস্থার এই ব্যাংক এবং সুদমুক্ত ইসলামী এই ব্যাংক, এটা আমাদের কিছুটা হলেও অবদান আছে রক্ষায়। আমরা জোরালো ভূমিকা পালন করতে পেরেছি অ্যাক্টিভিজম করে, এবং ইসলামী ব্যাংকের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায় থেকে যারা চেয়েছেন এই ব্যাংকটা রক্ষা হোক, তারা অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখবর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুখবর। আদ্দিন হসপিটাল নিয়ে আসছে বিশাল সুখবর। যেমনিভাবে ইসলামী ব্যাংক সর্বশেষ দালাল মুক্ত, এস আলো মুক্ত হয়েছে, ঠিক তেমনিভাবে আদ্দিন হসপিটালের জন্যও এমনটা একটা সুখবর আসছে। দর্শক, কি সুখবর ভিডিওর মধ্যে বিস্তারিত জানতে পারবেন। তবে তার পাশাপাশি আরেকটি সুখবর হলো, যেটি স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন মিডিয়ার সামনে এসে, যে আমার পিছনে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে ঘুরেছে, কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপ করি নাই, সেদিকে লক্ষ্য করি নাই, মানে সেই ঘুষ নেই এক কথা। অথচ হসপিটাল কর্তৃপক্ষ তারা মিডিয়ার সামনে সংবাদ সম্মেলন করে মিডিয়ার সামনে এসে স্পষ্ট বিবৃতি দিয়েছে যে না, আমাদের হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি টাকাও কোনো ব্যক্তিকে ঘুষের জন্য বলা হয় নাই, একটি টাকা নিয়েও আমরা কারোর পিছনে ঘুরি নাই। তো স্বাস্থ্যমন্ত্রী তিনি যে কথা বলেছেন, তিনি যে মিথ্যা অপবাদ দিয়েছেন যে কোটি কোটি টাকা নিয়ে তার পিছনে ঘুরেছে হসপিটাল কর্তৃপক্ষ, তাকে এর উত্তর দিতে হবে, এর জবাব দিতে হবে যে হসপিটাল কর্তৃপক্ষ কোন ব্যক্তি, কোন কর্তৃপক্ষ তার পিছনে টাকা নিয়ে ঘুরেছে, তার নাম উল্লেখ করতে হবে, এটাকে প্রকাশ করতে হবে। প্রকাশ করতে না পারলে এই স্বাস্থ্যমন্ত্রীর কিছু একটা হবে। দর্শক, আমি কিন্তু আগে বলেছিলাম, বা অনেকেই এটা বলছে যে স্বাস্থ্যমন্ত্রীর পিছনে টাকা নিয়ে ঘুরেছে এমনটা, নাকি স্বাস্থ্যমন্ত্রী হসপিটাল কর্তৃপক্ষের পিছনে পিছনে ঘুরেছে ঘুষ নেওয়ার জন্য, কিন্তু ঘুষ যখন দেয়নি, কেন গরিবের হসপিটাল, মানবিক হসপিটাল, ঘুষ যখন স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হয়নি, এরপরে তিনি হসপিটালের লাইসেন্স বাতিল করেছে। এটাই কিন্তু বর্তমান সত্য হতে চলছে। তারই পাশাপাশি দেখেন, অনেকে বলছে এখানে ইন্ডিয়ার হাত রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে। কেন? যে এই যে গরিবের হসপিটাল, মানবিক হসপিটাল, আদ্দিন হসপিটাল, এই হসপিটাল যদি কোনোভাবে
কোনোভাবে যদি হসপিটাল বন্ধ করা যায় তাহলে এই রোগীগুলো, এই জটিল ও কঠিন রোগীগুলো যাবে কোথায়? ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাবে। ইন্ডিয়ার লাভ, ইন্ডিয়ার ফায়দা এখানে। আবার এই যে লাইসেন্স যে বন্ধ করেছে, লাইসেন্স যে বাতিল করেছে, তার নাম কি? প্রভাত চন্দ্র রায়। প্রভাত চন্দ্র রায় মুসলমান, নাম শুনে তো বুঝতেছেন যে এখন নেংটি, ধুতি পরনেওয়ালা নেংটি, মাথা কাটা নাই। তো এই ব্যক্তি যখন লাইসেন্স বন্ধ করেছে, এখন কিন্তু তথ্য বের হয়ে আসতেছে যে এর শিকড় আস্তে আস্তে দেখতে দেখতে দেখা যাচ্ছে এর শিকড় রয়েছে ইন্ডিয়াতে। দেখছেন রাজনীতির কি খেলা। দর্শক, আজকের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা মূল বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। দুজন ব্যক্তিকে আজকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব। এই দুজন ব্যক্তির পরিচয় আপনাদের জানা থাকা দরকার, এবং এই সমস্ত মানুষগুলোকে আমরা যখনই দেখি বারবার ভুল করে বসি, আর এই ভুল যাতে ভবিষ্যতে না হয় এই জন্যই তাদের পরিচয় আপনাদের সামনে থাকা জরুরি। আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে আমরা আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দেব আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। তাকে তো আপনারা সবাই চেনেন। কতটুকু চেনেন তাকে? তার কিন্তু বিরাট একটা পরিচয় আছে। পরিচয়টা কি জানেন? তিনি নিজের মুখে সেটা স্বীকার করেছেন। মনে পড়ে আপনাদের নির্বাচনের আগে তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় জনগণকে জোরহাত করে বলেছিলেন যে আল্লাহর ওয়াস্তে নির্বাচনের এই কয়টা দিন যাইতে দেন, আমি যে কত বড় জাউরা সেটা আমি হারে হারে বুঝিয়ে দেব। আত্মস্বীকৃত ওইটা নিজে স্বীকার করেছেন, এখানে তো অন্য কারো কিছু বলার নাই। এবং তিনি রিয়েলি যে কত বড় ওইটা সেটা এখন বাংলাদেশের জনগণ বুঝতে পারছে। সম্প্রতি তিনি 8 দিন হসপিটাল বন্ধ করেছেন তিনি। আচ্ছা, এই হসপিটাল বন্ধ করার পরে যখন চারিদিক থেকে প্রচন্ড সমালোচনা শুরু হয়েছে যে হসপিটাল কেন বন্ধ হবে, রোগী মারা যেতে পারে ভুল চিকিৎসায়, এর জন্য কারো গাফিলতি থাকলে, কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কিন্তু হসপিটাল কেন বন্ধ করতে হবে? আমাদের দেশে তো শুধু 8 দিন হসপিটালেই রোগী মারা যায় না, প্রত্যেকটা হসপিটালে রোগী মারা যায় এবং কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি থাকে, এটাও সত্য। তাই বলে কি ওই হসপিটালগুলো কোনো একটা বন্ধ হয়েছে? হয় নাই। 8 দিন কেন বন্ধ হলো সেটাও তিনি স্বীকার করেছেন। আচ্ছা, তিনি যে আত্মস্বীকৃত ওইটা, এটা কি আমি বানিয়ে বললাম নাকি প্রমাণ নেবেন? আসেন আমরা প্রমাণ দেই, আগে ভিডিওটা দেখি। দিস ইজ ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। আজকে ভাবছি পড়বো এবং কালকে রাতটা এই কয়টা দিন পড়বো। পরে দেখবেন আমি কি রূপ আমার, লাউরা রূপ দেখবেন আমার। এই যে 8 দিন হাসপাতাল, মানে ও বেটা জবাব করবে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমা বলতে বলেন তো? কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পিছনে ঘুরেছেন। আমি আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। যেটা নাক দিয়ে মুখ দিয়ে ছাড়িয়ে এটা কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত, সব মরে যাবে। আমি যখন টয়লেটে যেতাম বই সাথে নিয়ে যেতাম। আমি যে আনারি ডাক্তার না, আমিও তো বুঝতাম যে বাচ্চা তো মুক্ত বাতাস এসে ভালো হয়েছে, তার মানে ওইখানে অক্সিজেন পায় নাই। যে আমরা কিন্তু ভেন্টিলেশনের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল যেটা থাকার কথা, সেই কার্বন ডাইঅক্সাইড লেভেলে এখনো যারা এক্সপার্ট তারা মনে করেন না, তারাও মনে করেন না, এটা আমার কথা বলছেন, তারা মনে করেন না যে এই কারণে শিশু মৃত্যু হতে পারে। কথা বলো কার যাই করুক, বাতিল করছি তো করছি। এই ভিডিওতে তিনি কি বলেছেন? কয়েকটা বিষয় কিন্তু বলেছেন। প্রথমে তিনি বলেন আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই। এর আগে তাহাজ্জুদের কথা কে বলতো? কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই ওই যে নারায়ণগঞ্জের কে যেন পালিয়ে গেছে এখন, তার নাকি কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় না এবং তার নেত্রীরও কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই। তাহাজ্জুদ বাদ যায় নাই, তাই যদি এই অবস্থা হয়, বাদ গেলে কি অবস্থা হতো রে ভাই। এরপরে তিনি প্রথমেই শুরু করলেন 8 দিন দিয়ে। আর 8 দিন কেন বন্ধ করলেন সেটাও তিনি পরিষ্কার করে বললেন যে ও শালা জামাতের প্রতিষ্ঠান ওটা বন্ধ করবো না, কি করবো, ওটা বন্ধ করেছি তো ভালো করেছি। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, 8 দিন হসপিটাল কিন্তু শুধু হসপিটাল নয়, ওটা কিন্তু একটা মেডিকেল কলেজ। তো যখন সমালোচনা হয়েছে এখানে প্রায় 500 জন ছাত্রছাত্রী আছে যারা মেডিকেলে পড়ালেখা করছে, তো তখন বলছে যে আমরা তো শুধু হসপিটালের লাইসেন্স বাতিল করেছি, আমরা তো মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করি নাই, মেডিকেল কলেজ বন্ধ করি নাই। একটা মানুষের এই ব্যাপারে সে আসলে কি করে ডাক্তার হয়েছে, সে আসলে ওই ডাক্তার নাকি ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়েছে, এটা একটু খতিয়ে দেখা দরকার। এখন বাংলাদেশে এগুলো কে খতিয়ে দেখবে? আচ্ছা বলেন তো, মেডিকেলে যারা পড়ে তারা আমার এই ভিডিও যদি দেখেন তারা বুঝতে পারবেন, বা আপনাদের ভাই ব্রাদার কেউ থাকলে জিজ্ঞাসা করবেন, মেডিকেলের ছাত্রদের 3rd ইয়ারে গিয়ে তাদের জন্য হসপিটাল একেবারে কম্পালসারি। হসপিটাল না থাকলে তাদের কোনো ভ্যালু নাই, কারণ তাদের ওই 3rd ইয়ারের পর থেকে পুরা সম্পর্কটাই হচ্ছে হসপিটালের সাথে। তারা রোগীর পাশে বসে তারা ক্লাস করে এবং হাতে কলমে, ওইটাই হচ্ছে মূলত তাদের যে ডাক্তার হয়ে ওঠার যে স্বপ্ন, ওইটাই কিন্তু তারা প্র্যাকটিক্যাল শুরু হয়। ইনজেকশন পুশ করা, নার্ভ দেখা, তাহলে এটা কিন্তু পরিষ্কার যে মেডিকেল মানেই হসপিটাল, সাথে হসপিটাল থাকতে হবে, না হলে মেডিকেল মূল্যহীন। যেখানে যেখানে মেডিকেল আছে সেখানে সেখানেই হসপিটাল আছে, হসপিটাল ছাড়া কোনো মেডিকেল নেই। অথচ তিনি বললেন যে আমরা হসপিটাল বন্ধ করেছি, মেডিকেল বন্ধ করি নাই। কোন মানের ওইটা হলে এই কথা বলতে পারে? তারপরে কি বললেন?
বলেন যে ওইটা ও তো জামাতের প্রতিষ্ঠান, তো জামাতের প্রতিষ্ঠান বলে বন্ধ করতে হবে। সারা দেশে জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে সবই তাহলে বন্ধ করতে হবে? জামাত কি দেশে ভেসে আসা পানা রে ভাই? আমি বুঝি না, জামাত ভালো কাজ করলেও ওইটা মন্দ, আর ওরা আকাম কুকাম যা কিছু করুক ওইটা সব বেস্তি কাজ। এটা কোন ধরনের দেশে বাস করছি আমরা, এটা বুঝতে পারছি না। প্রতিষ্ঠান তো কোনোদিন একটা গড়েন নাই। এদেশে জামাত ইসলাম মানুষের সেবায় যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো গড়েছে সেইগুলো আপনি এসেছেন বন্ধ করতে। জনগণ যেদিন খেপবে, শেখ হাসিনার পালানো দেখেছেন তো, একটা পশমও থাকবে না ওইখানে। আর আপনি যে বলছেন না যে আপনি কত বড় ওইটা, জনগণ যে কত বড় ওইটা সেটা তো আপনি দেখেন নাই। জনগণ যেদিন খেপবে সেদিন জনগণের ওইটা দেখবেন। জনগণ কাকে বলে? এরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, নিশ্চয় সুস্থ মস্তিষ্কের মানুষ নয়। আর বিএনপি তারা এই মালগুলো কোথা থেকে পায় আর ধরে নিয়ে আসে। নির্বাচনের আগে তার এই বক্তব্য ভাইরাল হবার পরেও বিএনপি তাকে স্বাস্থ্যমন্ত্রীর মতো একটা জায়গায় বসিয়েছে। এর সাথে ভালো তো আসলে নাই। আচ্ছা, এরপরে আরেকজন ব্যক্তির পরিচয় করিয়ে দেই। দেখতে এই এত বড় বড় দাড়ি, ডগলাস ফসকেটেরও দাড়ি ছিল, এত বড় বড় দাড়ি। ওই দাড়ি দিয়ে কি আসে যায় যদি তার ভিতরে ঈমান না থাকে? যদি সে ইসলামের দুশমন হয়? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি ছিল না? ছিল তো। এই লোকটা, এই মনিরুল হক চৌধুরী, সে গত দুদিন আগে সংসদের ভিতরে দাঁড়িয়ে বিরোধী দলীয় নারী সংসদ সদস্যদের পর্দা সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যে কথাগুলো বলেছে, এই বিষয়ে আমি আলোচনা করার ইচ্ছা ছিল না, পক্ষপাতী ছিলাম না, যে না যা বলছে বলছে, ওখানে তো সংসদের ভিতরে একটা প্রতিবাদ হয়েছে, ওটা ওখানেই চুকে যাক। কিন্তু তার আরেকটা পরিচয় পাওয়ার পরে আমার কাছে মনে হলো তার পরিচয় আসলে আপনাদের জানা থাকা দরকার। প্রথমে তার অতীত একটু বলি। 1974-75 সালে সে কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিল। তো ছাত্রলীগের সভাপতি যেসব মাল থাকে ওসব মাল সম্পর্কে তো আপনারা জানেনই। ওই যে ফোজা পাগলা একটা ছাত্রলীগের সভাপতি ছিল, সে কি জিনিস এখন তো আপনারা হারে হারে বুঝতে পারছেন। এরকম আরো অনেকে আছে যেগুলো ওইখান থেকে এসেছে, সেইগুলোই এখনো ওইখানেই চেটে বেড়ায়। এরপর কুমিল্লা 10 আসন থেকে 9 আসন থেকে সে জাতীয় পার্টির নির্বাচন করেছে, হেরেছে। সর্বশেষ তিনি এই 2026 সালে কুমিল্লা 6 আসনে এসে নির্বাচন করেছেন বিএনপির হয়ে, এবং তিনি সেখান থেকে জিতে এসেছেন। এই জেতা যে কি জেতা সেটা তো আমি আপনি সবাই জানি। এইখান থেকে জেতার পরে সে সংসদে গিয়েছে। আরো একটা ভিডিও তার ভাইরাল হয়েছে, যেইটার কারণে মূলত আমার এই কথাগুলো বলা। তিনি কাউকে যেন ফোনে নির্দেশ দিচ্ছেন যে পাঠ্যপুস্তক থেকে ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলো বাদ দিয়ে চিড়িয়াখানায় ওগুলো পাঠিয়ে দিন। ইসলাম হিস্ট্রি সাবজেক্ট মোগল সম্রাটের ইতিহাস পড়া এই সুপরিমাণ মাত্র হিস্ট্রিটা আলাদা অবস্থায় পরীক্ষা করতে দিয়ে নেই, এই জন্য আলাদা একটা চিড়িয়াখানা করে ওখানে মাসে মাসে টাকা দিয়ে আমরা দাদি আমি বাজারে প্রস্তাব দেবো, দাদা আলাদা কিছু টাকা রাখে আপনার জন্য, বিভাগে এটি দয়া করে দূর করে। মুঘল সাম্রাজ্যের ইতিহাস ওখানে পড়ানো হয়, ওগুলো চিড়িয়াখানায় পাঠিয়ে দিন। একটা কথা এখানে শুধু শুনে রাখুন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস কাদের কাছে সবচেয়ে অপাঙ্ক্তেয়? কারা মুঘল সাম্রাজ্যের সমস্ত স্থাপত্যগুলো, বৈশিষ্ট্যগুলো, চিহ্নগুলো মুছে ফেলতে চাচ্ছে? কারা? এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত থেকে মুঘল শাসকদের যত কীর্তি, যত কর্ম, যত ঐতিহ্য সবকিছু তারা মুছে ফেলছে। তাদের নির্মিত মসজিদগুলো তারা ভেঙে দিয়ে সেখানে মন্দির তৈরি করছে, এবং ওই মুঘল শাসকদের চরিত্র হননের জন্য মিথ্যা বয়ান তারা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে, এবং তাদের চরিত্র বিকৃতভাবে তারা তাদের ছাত্রদেরকে, তাদের নাগরিকদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে সমস্যাটা তো ওইখানে। তো সেটা মনিরুল হকের কাছে আসলো কি করে? মনিরুল হককে নিয়োগ দিয়েছে ওখানে, ওখান থেকে বলেছে যে যাও, তুমি যাও, কিন্তু তোমার ড্রেস হবে কিন্তু এইটা, তাকে বলে দিয়েছে। এবং এটা শুধু ভারত বলে দেয় নাই, ভারত এবং ইসরায়েল মিলে তাকে এই ড্রেস কোড দিয়ে, তার এই অবয়ব দিয়ে, তার এই সুরত দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে যে যাও, তোমার কাজ হবে এই এই পোশাক পরে তুমি ওদের ভিতরে মিশে থেকে তোমাকে দেখতে মনে হবে তুমি আল্লাহর ফেরেশতাই মাত্র নাজিল হলে, কিন্তু তোমাকে কিন্তু এই এই কাজগুলো করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আদ্দিন হাসপাতাল নিয়ে রাজনীতি ঘুরে যাচ্ছে, এবং আমি স্পষ্ট বলছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ইসলামী ব্যাংক নিয়ে যেরকম আপনার সুখবর পেয়েছেন, আমি যেটা বলেছি, যেভাবে বলেছি সেভাবেই হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে না, জনগণের আস্থার এই ব্যাংক এবং সুদমুক্ত ইসলামী এই ব্যাংক, এটা আমাদের কিছুটা হলো অবদান আছে রক্ষায়। আমরা জোরালো ভূমিকা পালন করতে পেরেছি অ্যাক্টিভিজম করে, এবং ইসলামী ব্যাংকের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায় থেকে যারা চেয়েছেন এই ব্যাংকটা রক্ষা হোক, তারা অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, এবং যারা আন্দোলন করেছেন তারা অনেকে অনুপ্রেরণা পেয়েছেন, কনফিডেন্স নিয়েছেন। আমি স্পষ্ট বলেছিলাম যে আন্দোলন চালিয়ে যান, ওরা বাধ্য হবে। এবং ইসলামী ব্যাংকের সেই সাবেক এসালম চেয়ারম্যান খুরশিদকে যেভাবে থ্রেট দিয়েছিলাম ফেসিবাদের দোসর হিসেবে প্রমাণিত করে, তিনি নিজে ভয় পেয়েছিলেন, এবং এটা নিয়ে তাদের সার্কেলে আলোচনা হয়েছে।
এবং এটাও আমাকে জানানো হয়েছে হোয়াটএভার। ইসলামী ব্যাংক যেরকম রক্ষা পেয়েছে, এসালব মুক্ত হচ্ছে, ওরকম ভয়াবহ টালবাহানা করতে পারবে না। জামাত মুক্ত রাখার চেষ্টা করবে, বাট জামাত মুক্ত রেখে আপনি এসালমের হাতে তো তুলে দিলেন না, অথবা আপনি প্রফেশনালিজম বা পেশাদারিত্ব রাখলেন, ব্যাংকটা ঠিক থাকলো, তাতেও আমরা একদম অসন্তুষ্ট না। আর জামাত কি চায়, এই ব্যাংকটা এই ব্যাংকের মতো চলুক, ব্যাংক ঠিকঠাক ভাবে চলুক, জামাত সেটাই চায়, ওইটাই জামাতের বিজয়। দুর্নীতি না হোক, অব্যবস্থাপনা না হোক, এটি জামাত চায়। তো দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে যেরকম একটা সুরাহা হয়েছে, দখল করা সম্ভব হয়নি। ইসলামী ব্যাংক আদ্দিন, এটা কিন্তু একটার সাথে রিলেটেড। আমি একটা আলোচনায় বলেছিলাম, আবারও বলছি, এটা সরকারের টেস্ট কেস ছিল এবং এটা জামাতের জন্য এসিড টেস্ট ছিল। যদি ইসলামী ব্যাংক হসপিটাল এবং আদ্দিন হসপিটাল এই লুটেরাদের হাত থেকে জামাত রক্ষা করতে না পারে, তাহলে সামনে জামাতের কোনো প্রতিষ্ঠান থাকবে না, ধীরে ধীরে সব খেয়ে ফেলবে। কিন্তু ইসলামী ব্যাংক প্রশ্নে জামাতের বিজয় হয়েছে, এর অর্থ যে অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে বেশি বাড়াবাড়ি করার সাহস বিএনপি করবে না। কারণ জামাত প্রমাণ করে দিয়েছে, তোমাদের বাড়াবাড়িকে আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারি, দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি, আমরা তোমাদেরকেও বাধ্য করতে পারি। সেটাই হয়েছে। তো দর্শক, ইসলামী ব্যাংক যেরকম রক্ষা পেয়েছে, আদ্দিন রক্ষা পাবে। অলরেডি আমরা সরকারের উচ্চ পর্যায়ে কিছু খোঁজ খবর রাখি, নেগোসিয়েশন চলছে, সরকারের মুখ শুকিয়ে আসছে এবং সুর নরম হয়ে আসছে। প্রথমে নানান ব্যাখ্যা টাকা দেওয়া হয়েছিল, এই যে আদ্দিন মেডিকেলে যারা পড়ো, তোমরা অন্য মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য তাদের সাথে চুক্তি করতে হবে, ক্রেডিট ট্রান্সফার বা সরকার হেল্প করবে, মেডিকেলও বন্ধ, কত কিছু সুস্পষ্ট ব্যাখ্যা এসেছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু এখন বলছে না, মেডিকেল কলেজ থাকবে, এটা জাস্ট হাসপাতাল। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে কথা যে মেডিকেল কলেজ থাকবে, মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করিনি, শুধু হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, এটাও একটা মজার বিষয়। কারণ মেডিকেল কলেজের জন্য হাসপাতাল বাধ্যতামূলক, মেডিকেল কলেজ হাসপাতাল হতে হয়। এটা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। সাপোজ মেডিকেল কলেজের সাথে হাসপাতাল না থাকলে সেটা অনুমোদন পায় না, কারণ মেডিকেল স্টুডেন্টরা প্র্যাকটিক্যালি ওই হাসপাতালে শিখবে। এজন্য মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, আপনি কোথাও দেখাতে পারবেন না যে হাসপাতাল নাই শুধু মেডিকেল কলেজ, না, হাসপাতাল থাকতে হবে। এই জন্য আপনি মেডিকেল এখন বলছেন যে না, মেডিকেল কলেজের আদ্দিন মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করিনি, শুধু হাসপাতালেরটা বাতিল করেছি। তাহলে মেডিকেল কলেজের লাইসেন্স বহাল রাখতে হলে আপনাকে হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিতে হবে। তো ফিরিয়ে দিবে যে তার আলামত, প্রথম আলামত হচ্ছে এটা, আর আমরা উপর থেকে জানি। আর হ্যাঁ, নেগোসিয়েশন চলছে, এখানে রাজনৈতিক দরকষাকষি, রাজনৈতিক চাপও চলছে। যেমন আদ্দিন কর্তৃপক্ষ, ডাক্তার শেখ মহিউদ্দিন তাবলিগ জামাতের লোক, অত্যন্ত ভালো লোক, সৎ লোক, একজন ভালো লোক। আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা করি, কারণ তিনি একজন সত্যিকার মুখলেস মানুষ, তার মধ্যে ধান্দাবাজি ভেজাল নেই। আমি আসলে তার কিছু আচার আচরণে সত্যি ইমপ্রেসড যে তিনি কতটা ভালো মানুষ, একজন মুত্তাকি মানুষ। এত ধনী একজন মানুষ, দুনিয়ার লৌকিকতা তাকে স্পর্শ করতে পারেনি, এবং তিনি তাবলিগ জামাতের লোক, কিন্তু তাবলিগের গোরামি তাকে স্পর্শ করতে পারেনি। তিনি একজন রেশনাল লোক, তিনি সবাইকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো এই লোকের বিরুদ্ধে অভিযোগ বা এদের বিরুদ্ধে তারা নাকি স্বাস্থ্যমন্ত্রী পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরছেন। এখন তিনি চ্যালেঞ্জ করেছেন যে কোথায় আমি টাকা নিয়ে ঘুরেছি, আপনার প্রমাণ দেন। এখন প্রমাণ দিতে না পারলে প্রমাণিত হবে যে স্বাস্থ্যমন্ত্রী চাপাবাজি করেছেন। আর স্বাস্থ্যমন্ত্রী যে চাপাবাজ, এই তাবলিগ জামাতের এই নিরপেক্ষ লোকটাকে, তাবলিগ জামাত তো কোনো দলের না, এই নিরপেক্ষ নন পলিটিক্যাল লোককে জামাত হিসাবে এক প্রকার গালির মতো উচ্চারণ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী যে দান্দাবাজ, এটা তো এখানেই প্রমাণিত হয়েছে। কে ঘুষ অফার করেছেন, কোন ভাবে, কিভাবে যোগাযোগ করেছে, কিভাবে প্রস্তাব দিয়েছে, এর প্রমাণ কোশ্চিনকালেও দিতে পারবে না। এটা যেহেতু চ্যালেঞ্জ আকারে দিয়েছেন ডাক্তার শেখ মহিউদ্দিন, যে কোথায় কোনো ঘুষ অফার করেনি, এটা ভুল কথা, আপনাকে প্রমাণ দিতে হবে যে কোথায় কিভাবে ঘুষ অফার করেছে। তো এই জায়গায় সরকার একটা ধাক্কা খেয়েছে, ধরা একটা খেয়েছে, আবার জামাত ট্যাগ দিয়ে ধরা খেয়েছে। আরেকটা আলামত হচ্ছে, যেমন ইসলামী ব্যাংক কিভাবে রক্ষা পেয়েছে, আন্দোলনেই মূল। আর এখানে আন্দোলন, এভাবে আন্দোলন হবে না, দরকার নাই, কিন্তু জনগণ সোশ্যাল মিডিয়া যে বলছে, আমরা বলছি, এটাই আন্দোলন। এতে সরকার
সরকারের উপর চাপ বাড়ছে এবং নানান আইনি ব্যাখ্যা ট্যাখ্যা বিভিন্ন টকশোতে যেভাবে আসে, এটাই একটা আন্দোলন। এতে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে এবং আদালত তো আছেই, রিট করা হয়েছে, এমনিতেই আপিল করা হয়েছে, আবার আদালতেও প্রয়োজনে রিট করা হবে। দিন শেষে এটা ফিরে আসবে ডেফিনেটলি। গরিবের হাসপাতাল গরিবের থাকবে, তবে আরো ভালো হবে। এখানে ত্রুটি বিচ্যুতি ছিল, আদ্দিনের সেবার মান নিয়ে যথেষ্ট অভিযোগ আমাদের কাছেও এসেছে এবং নার্সদের ব্যবহারটা ভালো না। এটা সব জায়গায় এরকম খারাপ আছে, তারপরও এটা কেন খারাপ থাকবে? সেই জায়গায় সবকিছু একটা সুন্দর ব্যবস্থাপনা আসবে, ত্রুটি বিচ্যুতি দূর হয়, বাংলাদেশের সেরা প্রাইভেট হাসপাতাল হবে। যেহেতু একবার তারা শাস্তির মুখে পড়েছে, এই জন্য তারা আর কোনো ভুল করবে না। তাদের কর্মকর্তা কর্মচারীরাও ভুলেও কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। মানবিক দুর্বলতাও এখানে ওভারকাম হবে বলে আমরা মনে করি। তো সেই জায়গায় ভালো কিছুই হবে। এবং এখানে ওই যে মেডিকেল কলেজ রক্ষা করতে হলে হাসপাতালে লাইসেন্স দিতেই হবে, শর্ত সাপেক্ষে দিবে যে এটা ঠিক করেন তারপর দিয়ে দিবে, এভাবেই চলছে। আর এছাড়াও নানান স্টেক হোল্ডার্স থাকে যারা সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। যেমন ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন থাকে, তারা সরকারকে প্রভাবিত করে এবং সরকার তাদের পরামর্শ ছাড়া, মানে তারা স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনা না করে কিছু করতে পারে না। বিজিএমআই, বিকেএমআই, এরকম নানান কিছু থাকে। ইসলামী ব্যাংকের ব্যাংকার্সদের যে অ্যাসোসিয়েশন, ব্যাংকের এমডিদের যে সংগঠন, তারা বাংলাদেশ ব্যাংকে যে কথা বলেছে, তারা বলেছে যে অবস্থা খারাপ, পুরো ব্যাংকের উপর প্রভাব পড়েছে, সমস্ত ব্যাংকের উপর, অতএব আপনারা কিছু একটা করেন। তারপরে বাংলাদেশ ব্যাংক নড়ে চড়ে বসেছে, এক পর্যায়ে কিন্তু পুরো পর্ষদকে ভেঙে দিয়েছে। স্টেক হোল্ডাররা যদি চাপ দেয় তাহলে সরকার সেখানে বাধ্য হয়। এখানে এই প্রাইভেট হসপিটাল মালিকদের সংগঠন আছে, তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা স্পষ্টভাবে বলেছে, প্রাইভেট হসপিটাল মালিকদের সংগঠন, যে না, এভাবে লাইসেন্স বাতিল করা এটা কোনো সুন্দর সমাধান নয়, এটা ঠিক হয়নি, এটা সুনির্দিষ্টভাবে শাস্তি দেওয়া যেতে পারে। এরকম আরো আইনবিদ বা এরকম যত এক্সপার্ট আছে সবাই উদ্বেগ প্রকাশ করছে, ধীরে ধীরে এগিয়ে আসছে যে না, এই লাইসেন্স বাতিল করা ঠিক হয়নি, তাদের অপরাধের শাস্তি দেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করেন শিশু মৃত্যুর জন্য বা শিশু হত্যার জন্য, কিন্তু লাইসেন্স বাতিল করা ঠিক হয়নি। এবং আদ্দিনও আরো জোরালোভাবে সামনে আসছে যে কার্বন ডাই অক্সাইডে শিশু মৃত্যু হয়নি, মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি, নানান কথাবার্তা বলছে, যাতে সরকারের অবস্থানটা দিন দিন দুর্বল হচ্ছে। আদ্দিনের লাইসেন্স ফিরে আসবে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।